নমস্কার। আজকে আমরা আলোচনা করব বাংলা কথা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম উপন্যাস ইছামতি সম্বন্ধে। ইছামতি, প্রকাশকাল 1950। প্রথমেই বলে রাখি, শুধুমাত্র ছাত্রছাত্রীদের দাবি মেনে ও সহজভাবে উপন্যাসের বিষয় কিছুটা হলেও তুলে ধরার জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনা। উপন্যাস ইছামতি। ইছামতি, তোমরা জানো, ইছামতি একটি নদীর নাম। নদিয়া ও বাংলাদেশের যশোরের মধ্য দিয়ে প্রবাহিত এ নদী। এ নদীর রূপ সৌন্দর্য চমৎকার। যারা এই নদীর রূপ সৌন্দর্য দেখার সুযোগ পেয়েছেন তারা জানেন এর সৌন্দর্য কতখানি। বিভূতিভূষণ ছিলেন সাধারণতই প্রকৃতি প্রেমিক, তাই প্রকৃতি তাকে বারবার টেনেছে। যেখানে প্রকৃতির রহস্য সৌন্দর্য, সেখানেই তিনি বারবার মুগ্ধ হয়েছেন। তার মনের গহ্বর থেকে বেরিয়ে এসেছে নতুন নতুন চিন্তাভাবনা। সেই চিন্তাভাবনা প্রকৃতি মিশ্রিত, তার ফলস্বরূপ আমরা পেয়েছি অনেক সাহিত্য। আমাদের ইছামতি নদী যে সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে তিনিও মুগ্ধ হয়েছেন। কারণ ইছামতির তীরে মাদারের গাছ, তার লাল ফুল, নানা জলজ ঝোপ, কোথাও বট অশ্বত্থের ছাই, গুল্মলতার ঝোপ, মাঝে মাঝে গ্রামের ঘাট, সেখানে দু একটা নৌকা বাঁধা, কোথাও দরমার বেড়া দেওয়া প্রাইমারি স্কুল, সব মিলিয়ে যেন এক চিত্রকরের আঁকা চিত্র ইছামতির তীর। এই ইছামতিকে সামনে রেখে 100 বছরের ইতিহাসকে 4 খণ্ডে ধরতে চেয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তা সম্ভব হয়নি। সেই সময় নীলকর সাহেবদের অত্যাচার ও নীলচাষীদের করুণ ইতিহাস আমাদের কম বেশি সকলেরই জানা। অনেক নাটকে, অনেক সাহিত্যে এই নীল চাষের করুণ বিবরণ আমরা আগেই পেয়েছি। নীল চাষের করুণ কাহিনী, অত্যাচারের কাহিনী বিভূতিভূষণ সচক্ষে দেখেননি, কিন্তু শুনেছেন। তার যেখানে বাড়ি, যেখানে বেড়ে ওঠা, সেখানে নীলকুঠি ছিল। এই নীলকর সাহেবদের অত্যাচার শুধুমাত্র সাহেবরাই অত্যাচার করতো তা কিন্তু নয়, সাহেবদের চেয়েও আরও অনেক বেশি অত্যাচার করত এই ভারতবর্ষে তথা বাংলার দেওয়ান, গোমেস্তা, নায়েব, এরা, যারা ইংরেজদের দালালি করত। এক কথায় এই ভারতীয়দের উপর ভারতীয়দের অত্যাচারের কাহিনী তুলে ধরার জন্য, তাছাড়া এই নীলকর সাহেবদের অত্যাচারের প্রেক্ষিতে ভারতবর্ষের সাধারণ মানুষ তথা বাংলার সাধারণ মানুষের যে বিপ্লব ঘটিয়েছিল, সেই বিপ্লবের প্রেক্ষিতে শাসকের শক্তি কিছুটা হলেও নড়ে চড়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় কৃত্রিম নীলও আবিষ্কার হয়ে যায়, যাকে রাসায়নিক নীল বলছি। একদিকে ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ, অন্যদিকে কৃত্রিম নীলের আবিষ্কার। এর ফলে ইংরেজ সরকার নীল চাষ বন্ধ করে দেয়। তারা তাদের নিজেদের তল্পিতল্পা গুটিয়ে চলে যায় এবং সেখানকার তাদের যে সম্পত্তিগুলো, সেগুলো সেখানকার গ্রামের কিছু লোককে তারা বিক্রি করে দেয়। তার ফলে যারা এই জিনিসগুলো কিনে নেন, তারা গ্রামের মধ্যে একটু জমিদার মহাজনে পরিণত হয়। এই যে এক ইতিহাস, নীলকর সাহেবদের নীল চাষের ইতিহাস আমরা আগেই জেনেছি, সেই ইতিহাস, এবং নীলকর সাহেবরা নীল চাষ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এই এক ঐতিহাসিক বিদায়ক্ষণ ইংরেজদের নীল চাষ সম্পর্কে বিদায়ক্ষণ। সেই বিদায়ক্ষণের মুহূর্তের সাক্ষী হচ্ছে আমাদের উপন্যাস ইছামতি। অর্থাৎ ইছামতি উপন্যাসে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যা প্রকৃতির প্রেক্ষাপটে স্থাপিত। সে প্রেক্ষাপটটা কি আবার বলছি, নীলকর সাহেবদের অত্যাচার, নীলকরদের
বিরুদ্ধে ভারতবর্ষের মানুষের বিদ্রোহ এবং রাসায়নিক নীল আবিষ্কার, তাদের চলে যাওয়া, এই প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে আমাদের উপন্যাস ইছামতিতে। এতক্ষণ যা বললাম তা ইছামতির প্রকৃতি নিয়ে এবং ইছামতির উপন্যাসের সমকাল বা প্রেক্ষাপট নিয়ে। কিন্তু শুধু প্রকৃতি নিয়ে তো আর উপন্যাস নয়, সেখানে মানুষ আছে, মানুষের কৃষ্টি আছে, কালচার আছে, জীবনযাপন আছে, সংস্কৃতি আছে। ইছামতি উপন্যাসে আমার মতে যেন একটা চরিত্রের বটবৃক্ষ, একটা বিশাল বড় গাছের এ প্রান্ত থেকে ও প্রান্তের শাখা প্রশাখায় যেমন কোনো মিল থাকে না বা সংযোগ সে অর্থে থাকে না, চেনা পরিচয় থাকে না, সংযোগ তো থেকেই যায়। ইছামতি ঠিক সেরকম যেন চরিত্রের বটবৃক্ষ। কারণ এত সংখ্যক চরিত্র এই উপন্যাসে আছে, আমার মনে হয় না তোমরা আর কোনো উপন্যাস পড়েছো এরকম, খুবই কমই পড়ে থাকবে হয়তো, যে এত চরিত্র আছে। কিন্তু সমস্ত চরিত্র তো আর প্রধান চরিত্র নয়। কিছু প্রধান চরিত্র এবং প্রধান চরিত্রের রস দানের জন্য অপ্রধান চরিত্রের বা কাহিনীকে পুষ্টি দানের জন্য অপ্রধান চরিত্রের আনাগোনা। যাই হোক, এই উপন্যাসের মধ্যে কাহিনী কি আছে এটা আমাদের জানা দরকার, বা কোন মানুষের কথা কিভাবে দেওয়া আছে সেটা আমাদের বলা দরকার, তোমাদেরও জানা দরকার। এই উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে ভবানী বাড়ুজ্যে। বয়স প্রায় 50 বছর। গোটা জীবনটা ভ্রমণ করে বেরিয়েছেন, সেখানে জীবনের তিনি সুখ ভেবেছেন। তার ইচ্ছে ছিল গোটা জীবনটা ভ্রমণ করে তীর্থ করে কাটিয়ে দেবেন, এটাকেই তিনি জীবনের সুখ ভেবেছিলেন। কিন্তু 50 বছর বয়সে যখন তিনি পাঁচপোতা গ্রামে যান মামার বাড়ি চন্দ্রচাটুর্যের কাছে, এবং তারই সাহায্যে দেওয়ান মানে ইংরেজদের দেওয়ান রাজারামের সঙ্গে দেখা করেন। এবং রাজারামের 3 বোন ছিল, তিলু, বিলু, নীলু। এই 3 বোনকে একসাথে বিবাহ করেন উপন্যাসের অন্যতম চরিত্র আমাদের ভবানী বাড়ুজ্যে। বিবাহ দেন কে বললাম? দেওয়ান রাজারাম, তারই বোন তিলু, বিলু, নীলু। এখানে একটি প্রশ্ন, একটি পুরুষের সাথে একজন দাদা কি করে 3টে বোনের বিবাহ দিল? এই অংশে যে ইতিহাসের চিত্রটি ফুটে উঠেছে তা হলো কৌলিন্য প্রথা। আমরা জানি কুলীন ব্রাহ্মণেরা প্রায় 100 থেকে 200-250 বিবাহ করাটাই তাদের ছিল জীবিকা। রাজারাম তার নিজের বোনদের সন্তানের মতোই লালন পালন করেছেন, তাদেরকে সুখে রাখার জন্য, সুখে দেখার জন্য তিনি ভবানীর সাথে বিবাহ দিয়েছেন। ভবানীর বয়স প্রায় 50, তিনি প্রায় বৃদ্ধ বলবো না, বয়স্ক বয়সেই তিনি বিবাহ করেছেন। যে ভবানী বাড়ুজ্যে এতদিন ভাবছিলেন তীর্থযাত্রা ভ্রমণই জীবনের চরম সুখ, সংসার জীবনে বন্ধনে আটকে পড়ে, সংসারের বন্ধনে আটকে পড়ে সেই ভবানী দেখলেন সংসারেই চরম সুখ, পরম পাওয়া। এখানে যে ভবানী বাড়ুজ্যের কথা বললাম, এই ভবানী বাড়ুজ্যের জীবন দর্শনের সঙ্গে লেখক বিভূতিভূষণ তথা পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়ের জীবন দর্শন অনেকটাই মিলে যায়। তাই উপন্যাসে বিভূতিভূষণের যদি প্রতীক চরিত্র বলি তাহলে ভবানী বাড়ুজ্যে। এই উপন্যাসের এখানে ভবানী বাড়ুজ্যে তার 3 স্ত্রীকে কীভাবে নিয়ে সংসার করেছেন, বড় স্ত্রীকে বেশি ভালোবাসেন, অন্যান্য বোনদেরও একটু রাগ দুঃখ হয়। প্রতিটি বোন এক এক দিন এক একজন এক এক রাতে তার কাছে ঘুমোতে যায়, এই নিয়ে বোনদের মধ্যে একটু ঝামেলাও থাকে, কিন্তু বড় বোন সবটাই মিটিয়ে নেন। এই এক মিস্টিক রোমান্টিক বাতাবরণের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত, তার একটি সন্তানও হয়।
এবং সেই সন্তানের নাম টুলু। এখানে কিন্তু বিভূতিভূষণের ব্যক্তিগত জীবনে নিজের একটি সন্তান ছিলেন তারাদাস, এবং এই তারাদাস আর টুলু যেন প্রতীক চরিত্র। এই কাহিনী বলতে গিয়ে আমরা ভবানীর পরে যে চরিত্রের কথা আমরা বললাম, যে তার শ্যালক বলতে পারি, যার নাম বললাম কি আমরা, দেওয়ান রাজারাম, তিনি এই চরিত্রটি একদম বিপরীত চরিত্র, দ্বিমুখী চরিত্র, বাইরে এক ভিতরে আর এক। সে নিজের বোনদের জীবনযাপন সুস্থ শান্তি সুষ্ঠু করার জন্য সদা তৎপর, কিন্তু অন্যের মেয়ের জীবন নিয়ে খেলতে সে বিন্দুমাত্র কুণ্ঠিত নয়। অর্থাৎ যে ইংরেজ সাহেবরা, নীলকর সাহেবরা এসেছিলেন, নীলকর সাহেব বড় সাহেব শিবটন সাহেব, তাকে খুশি করার জন্য এক বাগদি দুলে পরিবারের মেয়ে, সে তার সৎ মায়ের অত্যাচারে পালিয়ে এসেছিল, তার নাম কুসুম। এই কুসুমকে সে নিজের মেয়ের মতো রাখবো বলে বাড়িতে রেখেছিল, এবং বাড়িতে কাজকর্ম করবে, ঘুঁটে দেবে, গোবর সরাবে, এরকম তার মেয়ের মতো থাকবে এরকম বলেছিল। কিন্তু তার 20-22 বছরের রূপ যৌবন দেখে তার দৃষ্টি লালায়িত হয়েছে। সে নিজে ভোগ করেনি, সে নিজে স্বার্থ চরিতার্থ করার জন্য ভেবেছে বড় সাহেবকে যদি উপটৌকন হিসাবে দেওয়া যায় এই কুসুমকে, বড় সাহেব হয়তো খুশি হবে। এখানটাই মনে রাখতে হবে আমাদেরকে, আমাদের দেশে ইংরেজ নীলকর সাহেবদের চেয়েও এদেশের দেওয়ানদের অত্যাচার ছিল বেশি। তারা যদি ইংরেজ যা বলতো, 1 কাঠি বললে তারা 5 কাঠি জোগাড় করতো। অর্থাৎ ছলে বলে কৌশলে কি করে পরের জমি হাতিয়ে নেওয়া যায়, কি করে অল্প খরচে বেশি মুনাফা অর্জন করা যায়, সেজন্য তারা সদা তৎপর থাকতো। তাই বড় সাহেবকে খুশি করার জন্য রাজারাম কি বললেন না, কুসুমকে তার কাছে তুলে দিতে গিয়েছিলেন। কিন্তু বড় সাহেব কুসুমকে ভোগ করার সাহস দেখায়নি, ঝামেলার ভয়ে তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এই কুসুম যখন বাড়ি ফিরে যায়, চলে যায় সেখান থেকে, তখন কুসুম তার পরিবারের দুলেদেরকে, বাগদিদেরকে বলে দেয়, এবং বাগদি এবং দুলেদের হাতেই কিন্তু রাজারামের মৃত্যু ঘটে। এখানে ধর্মের জয় অধর্মের পরাজয়, অর্থাৎ রাজারাম তার নিজের বোনের জীবনযাপন সম্পর্কে সদা তৎপর, কিন্তু অন্য মেয়ের জীবন তার কাছে তুচ্ছ। তাহলে সে পাপ করছে, ইংরেজের তুলনায় সে বেশি অত্যাচারী, সে পাপী। এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ বাগদিদের হাতে, দুলেদের হাতেই তার মৃত্যু ঘটেছে। সে সময়ের দেওয়ানদের জীবনের কাহিনী যেন এই রাজারামের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন। এরপরে ওখানটাতে যে আমরা যে বড় সাহেবের কথা বলছিলাম, সেই বড় সাহেব ছাড়াও এই উপন্যাসে ইংরেজ অনেকগুলো চরিত্র আছে। যেমন আমরা বড় সাহেব যাকে বলছি শিবটন সাহেব, ছোট সাহেব ছিলেন ডেভিড, ভারত ভ্রমণে আসা আর একটি চরিত্র হচ্ছে কোলসোয়ার্দি। এর মধ্যে বড় সাহেব শিবটন, তিনি কিন্তু বিবাহিত ছিলেন, তার একটি মেম সাহেব ছিল, কিন্তু তিনি ভালোবাসতেন আর একটি মেয়েকে। মেয়েটির নাম হচ্ছে গয়া। এই গয়াকে ভালোবাসতেন বলে গয়ার পরিচয়টা গয়া মেম হয়ে গেছে। তার পরিচয় উপন্যাস অনেক জায়গায় গয়া মেম। এই গয়া এমন একটি চরিত্র, সে স্ত্রীও নয়, কারো মাও নয়, কারো বোনও নয়, তার একমাত্র পরিচয় বড় সাহেবের প্রেমিকা গয়া মেম। এই গয়ার জীবনযাপন, তার জীবনযাত্রাকে নিয়ে গ্রামের মানুষ নানা কুকথা রটায়, উল্টোপাল্টা বলে, সেসব কিন্তু কানে দেয় না গয়া মেম, কারণ জানে। আবার সব লোক যে তার নামে কু রটায় তাও না, কিছু মানুষ তাকে ভালোবাসে, এতে গয়ার কিছু এসে যায় না, কারণ সে জানে যারা তাকে ভালোবাসে তারা ইংরেজের কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য তাকে ভালোবাসে। যারা রটায় খারাপ কথা, তাদের সেরকম স্বভাব বলে তারা খারাপ রটায়। এই গয়া উপন্যাসের মধ্যে কিন্তু একটা বড় ভূমিকা নিয়েছে উপন্যাসের কাহিনীতে।
বড় সাহেব নীলকর হলো সকল নীলকর যে খারাপ তাও কিন্তু নয়। উপন্যাসে দেখিয়েছেন উপন্যাসী বড় সাহেবকে দেখে দুটো চরিত্র তারা ভয়ে মাঠের মধ্যে লুকোলে পর ডেকে এনেছে, আমি কি বাঘ না সাপ যে আমাকে দেখে লুকোচ্ছ। অর্থাৎ ইংরেজদের মধ্যেও যে কোনো কোনো জায়গায় মানবিক একটা রূপ আছে সেটাকে কিন্তু তুলে ধরতে চেয়েছেন ঔপন্যাসিক বড় সাহেবের মধ্য দিয়ে। আর এই বড় সাহেবের যখন মৃত্যু ঘটে তখন আমরা দেখলাম কি গয়া কিন্তু গয়ার অবস্থানটা একদম গয়া মেম থেকে রাজকীয় জীবনযাপন থেকে তারা নেমে আসে বস্তিতে, সাধারণ জীবনযাপনে এবার বাস্তবের মাটিতে এসে দাঁড়ায়। এই উপন্যাসের আমি তো প্রথমেই বলেছি চরিত্রের চিত্রশালা। এই উপন্যাসে ভালো মন্দ ইংরেজ শিশু সকল চরিত্রে আছে। সে সময় ডাকাতির একটা বিশাল প্রচলন ছিল, ডাকাতিটা তো সে সময় একটা বৃত্তি ছিল। এই উপন্যাসের মধ্যে একটি বড় ডাকাতের নাম তোমরা পাবে উপন্যাসে দেখবে, তার নাম হচ্ছে হলাপেকে। সে ভয়ঙ্কর ডাকাত। এই হলাপেকের চেহারা যেমন তার খাবার বর্ণনা তেমন। তার খাবারের বর্ণনায় যদিও একটু হাসি আমাদের পাই, হিউমার টাইপের হাসি আমাদের পাই। খাবারের বর্ণনায় কি বলেছেন উপন্যাসে, 2 কাঠা চালের ভাত খায়, 2 হাঁড়ি কলাইয়ের ডাল খায়, 18 ঘন্টা নারকেলের নাড়ু খায়, 1 খোঁড়া অম্বল খায়, 2 ঘটি জল খায়। এগুলো সেই এক নিমেষেই খেয়ে নেয়, অর্থাৎ একবারেই খেয়ে নেয়। এই হলাপেকে চরিত্রটা ডাকাত বলে তার চরিত্রটা কলুষিত দুশ্চরিত্র এরকম আমাদের মনের মধ্যে আছে, কিন্তু মনে রাখবে হলাপেকে ডাকাত হলেও সে নারীকে সম্মান করে। জেল থেকে ছাড়া পেয়ে এলে পরে তাকে অন্যান্যরা ভয় পেল। সে তোমার ভবানীর ছেলে টুলুকে নিজের ছেলের মতো ভালোবাসে, তার আদর আবদার মেটায় এবং তাদের বাড়িতে ভবানীর বাড়িতে তাকে যখন কেউ দেখতে পারে না এবং তাকে চলে যেতে বলে তখন কিন্তু সে টুলুকে আদর করে তাকে তার দীর্ঘ জীবন কামনা করে সে সেখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ একটা দানবীয় চরিত্র থেকে মানবীয় চরিত্রের রূপান্তর যদি বলা হয় তারই প্রতীক হচ্ছে হলাপেকে। এই খণ্ড খণ্ড কাহিনী, খণ্ড খণ্ড চরিত্র এই নিয়ে আমাদের এগিয়ে চলেছে উপন্যাস ইছামতি। এই ইছামতি উপন্যাসের যদি কাহিনীর শেষের দিকটা আমরা দেখি, আমি খুব সংক্ষেপে আলোচনা করব বলেছি। উপন্যাসটা অনেক বড় উপন্যাস, তোমাদের শুধুমাত্র একটা ধারণা দেওয়ার জন্য, অনেকে আবদার করেছিল এটা একটু বলে দেওয়ার জন্য, সেজন্য। সেখানে উপন্যাসের শেষে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেবো, এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আগে আর একটা উপন্যাস, বিখ্যাত উপন্যাস তোমরা নাম জানো অবশ্যই, পথের পাঁচালী। এবং এখানে অপু, দুর্গা, ভবানন্দ এই যে চরিত্রগুলো আছে। পথের পাঁচালী যেমন পথ একটি অনন্তকাল, অনন্ত যাত্রার পথ এগিয়ে চলেছে। এই উপন্যাসের সমাপ্তিটাও কিন্তু সেভাবে একটা অনন্ত কলের দিকে আমাদের দৃষ্টি রেখে শেষ হয়েছে। উপন্যাসের নামও ইছামতি, সেজন্য পরে বলছি কথাগুলো। এই উপন্যাসের শেষও কিন্তু সেই নদীকে এই চলমান কালের প্রতীক করে উপস্থাপিত করেছেন ঔপন্যাসিক। মানে একটা যুগ পেরিয়ে যাচ্ছে আর একটা যুগ আসছে। এই যুগের অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই ইছামতির বাঁকে বাঁকে বনে বনে নতুন নতুন লতাপাতার বংশ গজিয়ে উঠছে। সুবাস ভরা বসন্ত মূর্তিমান হয়ে উঠছে ঘেটু ফুলের সাথে। পথে পাঁচালী উপন্যাসের যেমন অনন্ত জীবন পথের ইঙ্গিত দিয়ে শেষ হয়েছে, তেমনি ইছামতি উপন্যাস তার নাম সার্থক করে ইছামতির অনন্ত ধারাকে জীবনের বহমান ধারার সঙ্গে যুক্ত করে দিয়ে, জীবনের মহাসঙ্গীত শুনিয়ে। উপন্যাসের শেষের দিকটা একটু পড়বো আমি, একটু দেখবে দেওয়া আছে। কত লোকের চিতার ছাই ইছামতির জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে, জোয়ারে যায় আবার ভাটায় উজিয়ে আসে, এমনি বারবার করতে করতে মিশে গেল দূর সাগরে নীল জলের বুকে। বর্ষার দিনে এই ইছামতির কূলে ভরা ঢল ঢল রূপে সেই অজানা মহাসমুদ্রের তীরহীন অসীমতার স্বপ্ন দেখতে পায় কেউ কেউ। সকলের সামনে দিয়ে ইছামতির জলধারা চঞ্চল বেগে বয়ে চলেছে বড় লোনা গাঙের দিকে। সেখান থেকে মোহনা পেরিয়ে, রায়মঙ্গল পেরিয়ে, গঙ্গাসাগর পেরিয়ে সমুদ্রের দিকে। অর্থাৎ এই বহমান জীবনের ধারা বয়ে চলেছে গঙ্গাসাগর পেরিয়ে, মোহনা পেরিয়ে, রায়মঙ্গল পেরিয়ে মহাসমুদ্রের দিকে। যেমন পথ অনন্তকালের দিকে যাত্রা করেছিল, এখানে ঠিক সেরকম এক অনন্তকালের চিত্র
জীবন বয়ে চলেছে, কিন্তু ইছামতির তীরে সেই সৌন্দর্য, সেই রূপ, সেই গুল্মলতা, বিভিন্ন ফুল, এগুলো কিন্তু ফুটেই চলেছে, জীবন কিন্তু বয়ে চলেছে। নদীর জল যেমন এক জায়গা থেকে কোনো জায়গায় স্থির থাকে না, নদী মানে সে বহমান, মানব জীবন সেরকম বহমান। এই বহমান জীবনের চিত্র তুলে ধরতেই তিনি লিখেছেন এই উপন্যাস। যদিও এই উপন্যাস লেখার তিনি চিন্তাভাবনা করেছিলেন প্রায় বলতে পারে 1928 সাল থেকে, এবং সেটা প্রায় 1948-49 সালে তিনি এটা প্রকাশ করেছেন। এই জীবন অভিজ্ঞতায় প্রচুর মানুষ, প্রচুর কাহিনী তিনি অভিজ্ঞতা লাভ করেছেন, সেগুলো তিনি তুলে ধরেছেন এই উপন্যাসের মধ্যে। উপন্যাসের নাম ইছামতি, ইছামতি নদীর নাম। নদীকে কেন নদীর নাম দিয়ে করা হলো? কারণ নদী যেমন বহমান, জীবন সেরকম বহমান। সেই নীলকর সাহেবদের জীবন থেকে শুরু করে 1950 সালের জীবন পর্যন্ত ওই বাংলাদেশ ঠিক বলবো না, নদিয়া যশোর এই অঞ্চলে, ইছামতির তীরবর্তী অঞ্চলের জীবনকে তুলে ধরাই তার উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্যে এই উপন্যাস। বিভূতিভূষণ প্রকৃতি প্রেমিক, তাই প্রকৃতি তার উপন্যাসে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং বিভূতিভূষণের উপন্যাসে যদিও কোনো সকল ঔপন্যাসিক তার উপন্যাসের মধ্যে যে চরিত্রের সৃষ্টি করেন সেটা তার বাস্তব কোনো না কোনো জায়গায় মিল থেকেই যায়, তবুও বিভূতিভূষণের ক্ষেত্রে যেন কিছুটা একটু আলাদা। তিনি তার চরিত্রগুলির মধ্যে তারাশঙ্করের মধ্যেও দেখতে পাবে, যেমন শিবনাথের মধ্যে, ভাতৃদেবতা শিবনাথের মধ্যে আমরা দেখতে পেয়েছি তারাশঙ্করের মিল আছে। এই বিভূতিভূষণের এই ভবানী বাণিজ্যের মধ্যে কিন্তু বিভূতিভূষণের নিজের অনেকটা মিল আছে। আসলে উপন্যাস তো মানব জীবনের দর্পণ, সেই জায়গাটাই ফুটে তোলা হয়। তা এ হলো সংক্ষেপে, এটা কোনো নির্দিষ্ট একটা কাহিনী একটি সে অর্থে পেলাম না, কিছু খণ্ড খণ্ড চিত্র, একটা সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসা কিছু চিত্র উপন্যাসের মধ্যে তুলে ধরা হয়েছে, এবং সেটাকেই কিছুটা আমি বললাম, কিছুটা একদমই ক্ষুদ্রভাবে বলা হলো। বেশি বললে অনেকেই শুনতে চায় না, সময় দেখেই তো শুনতে ইচ্ছে হয় আমাদের। বেশি সময় থাকলে প্রথমে আমরা অনীহা শোনার ক্ষেত্রে। উপন্যাসটা তোমরা পড়বে, পড়ার আগে অন্তত এই কথাগুলো একটু শুনে নেবে, তাহলে উপন্যাসটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তৈরি হবে, এবং ভালোভাবে পড়ার একটা আগ্রহ তৈরি হবে, এবং সেটাই আমার উদ্দেশ্য। আমি এখানে মানে বেশি কথা বলে অনেক সময় বাড়িয়ে এই ভিডিওটা করছি না, এটা জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য, একটু ধারণা দেওয়ার জন্য, এটা সামান্য একটু ধারণা দেওয়ার জন্য ইছামতি সম্পর্কে। তো এই হলো সংক্ষেপে আমাদের উপন্যাস ইছামতি। শুনবে, কেমন লাগছে জানাবে। উপন্যাসটি তোমাদের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যতদূর সম্ভব ফিফথ সেমিস্টারের অন্তর্গত, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটা আগেও ছিল উপন্যাসটি। উপন্যাস ইছামতি এখানে শেষ করলাম, ধন্যবাদ।